আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রথমত হচ্ছে কি তোমাদেরকে জানাচ্ছি যে আমাদের হচ্ছে অনেক দিন পর আমাদের যে তোমরা সবাই জানো যে এখন হচ্ছে কি আমাদের ডিইউ পরীক্ষা শেষ অ্যান্ড আমাদের সামনে যে সবচেয়ে বড় যে ভর্তি পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের এগ্রি প্লাস হচ্ছে কি জিএসটি যে পরীক্ষাটা সেটা রয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে কি এইবার জয়কলি এবং হচ্ছে কি ব্রেন বাস এর পক্ষ থেকে তোমাদের জন্য যে আমাদের যে বেজ সেটা হচ্ছে এই কৃষি প্লাস হচ্ছে কি জিএসটি গুচ্ছ 2.0 কোর্স অ্যান্ড সেই কোর্সেরই একটি হচ্ছে কি রসায়নের ফ্রি লাইভ ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি থাকছি। তৌকির আহমেদ তপু, পড়াশোনা করছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা সবাই একটু হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাবা। আমাদের ক্লাসটা ছিল 6টা বাজে, বাট একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের ক্লাসটা একটু লেট হচ্ছে। সো যারা যারা আসলে হচ্ছে কি একটু হচ্ছে কি অপেক্ষা করছো তাদের জন্য আমি হচ্ছে কি আগেই হচ্ছে কি আন্তরিক ভাবে হচ্ছে কি দুঃখিত যে তোমাদেরকে এতক্ষণ ধরে হচ্ছে কি বসিয়ে রাখা হয়েছে। সো একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে। সো আমি চাইবো যে হচ্ছে যাই হয়েছে, বাট তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে কি ক্লাসটা মনোযোগ সহকারে আসলে কি করো। অ্যান্ড আমি আবারও বলতেছি যে তোমাদের কিন্তু হচ্ছে কি এইবার যে আমাদের যে হচ্ছে কি কোর্স সেটা হচ্ছে কৃষি প্লাস হচ্ছে কি জিএসটি গুচ্ছ 2.0 কোর্স। অ্যান্ড তোমরা জেনে থাকবে যে হচ্ছে কি আমাদের যে হচ্ছে কি সাফল্যের যে ধারাবাহিকতা বিগত বছর যারা হচ্ছে আমাদের ক্লাস করেছে বা ইভেন যারা আমাদের সাথে যুক্ত ছিল তারা কিন্তু জানে যে হচ্ছে কি আমরা এই যে হচ্ছে কি আমাদের বিগত বছরের যে কোর্স সেই কোর্স থেকে প্রায় 773+ স্টুডেন্ট কিন্তু হচ্ছে গত বছর আমাদের বিভিন্ন কৃষি ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি অবস্থায় আছে এবং হচ্ছে কি তারা এখন ওই ইউনিভার্সিটিগুলোর হচ্ছে কি স্টুডেন্ট। আচ্ছা, আমি দেখতেছি অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে। ওরপি বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো একটু সবাই হচ্ছে যুক্ত হয়ে যাবে এবং যারা আসলে তোমাদের সাথে ক্লাস করতে চেয়েছিল বাট হচ্ছে দেখা গেছে যে আমাদের টাইমটা কয়টায় ছিল, 6টায় ছিল, বাট একটু ডিফিকাল্টিস একটু টেকনিক্যাল ইস্যুর জন্য হচ্ছে কি আমাদের টাইমটা একটু হচ্ছে কি মানে 6:30 চলে গেছে। সো আমরা আশা করবো যে হচ্ছে কি সময়ের দিকে এখন আর তাকাবো না, এখন আমাদের সামনে যে ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষাটার উপর হচ্ছে কি আমরা ফোকাস রাখবো। অ্যান্ড আমরা তোমাদের জন্য এই বছর কিন্তু একটা বড় একটা হচ্ছে কি কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটা হচ্ছে কি তোমরা অলরেডি হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 2.0। তো এই যে কোর্স এই কোর্সটা কিন্তু তোমাদের আলটিমেটলি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা হচ্ছে কি তোমাদের সাথে থাকবো। সো তার জিনিস আরও আসবে, বাট আজকে আমাদের যে হচ্ছে কি তারই একটা হচ্ছে এই কোর্সের একটি ফ্রি ক্লাস, সেটা হচ্ছে কি তোমাদের গুণগত রসায়নের উপর। সো তোমাদের যারা বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে একটু মেনশন করে দিবা এবং সবাই একটু এনশিওর করবা যে হচ্ছে কি আমার সাউন্ড এবং লাইটিং সব কিছু ক্লিয়ার আছে কিনা। তো যদি সবার সব কিছু ক্লিয়ার থাকে তখন হচ্ছে কি আমরা ক্লাসে প্রবেশ করব। অলরেডি তোমরা অনেকক্ষণ ধরে আসলে হচ্ছে কি অপেক্ষা করতেছো। সো আশা করছি আসলে সবাই যুক্ত হয়ে গেছো। ওকে, তো আজকে আমরা কি পড়াবো? তোমরা জানো যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাদের মার্কিংয়ের হিসাব যদি করি তাহলে হচ্ছে কি কেমিস্ট্রিতে কিন্তু হচ্ছে কি 20 মার্ক। এখন 20 মার্ক কেমিস্ট্রিতে, ফিজিক্সে 20 মার্ক, তারপর হচ্ছে কি ম্যাথে 20 মার্ক, আর হচ্ছে কি বায়োলজিতে হচ্ছে কত, বায়োলজিতে তোমার হচ্ছে কি 30 মার্ক। এখন এটা হচ্ছে তোমার মার্কিং এর বিষয়। আর তার পাশাপাশি তোমার যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি তোমার ইংলিশ লাগবে কত, 10 মার্ক। সো এখানে তোমার যে জিনিসটা হবে যে তোমার কেমিস্ট্রিতে তোমার হচ্ছে কি অ্যাটলিস্ট মানে 18+, 18 বা হচ্ছে কি 18+ যেটাই বলো এই পর্যন্ত আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি যদি তুমি মার্ক উঠাইতে পারো তাহলে সেটা তোমার জন্য অনেক ভালো হবে এবং বেনিফিট হবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে কৃষি গুচ্ছে নর্মালি আসলে হচ্ছে কি মানে পরীক্ষাতে আসলে হচ্ছে কি কাট মার্কটা অনেক বেশি উঠে। তো সেই কারণে কিন্তু তোমাকে আসলে আলটিমেটলি এই জায়গাগুলো একটু হচ্ছে কি কনসার্ন থাকতে হবে যেন আমি যেই আনসারগুলো খুব সহজে করতে পারবো সেগুলো যেন হচ্ছে কি খুব দ্রুত আনসার করতে পারি। অ্যান্ড তোমাদের এই রসায়ন ভীতি দূর করতে আমাদের সাথে কিন্তু অনেক অভিজ্ঞ টিচার্স প্যানেল থাকবে। ইভেন আমি আছি, গত বছর যারা হচ্ছে আমাদের ক্লাস করছে তোমরা হচ্ছে কি তাদের কাছ থেকে তারা জানে আসলে আমাদের ডেডিকেশনটা কীরকম। সো আমরা হচ্ছে কি চলো একটু ক্লাসে যাই, তারপর হচ্ছে কি আবার তোমাদের সাথে কথা হবে। আচ্ছা দেখো, গুণগত রসায়ন পড়বা বাট রাদারফোর্ড বোরের মডেল পড়বা না, এটা আসলে হয় না। কারণ আলটিমেটলি তাদের জন্যই আমরা হচ্ছে কি এই টপিকগুলো হচ্ছে কি
আচ্ছা আইসিএফ আলবি 7টা থেকে ক্লাস নিলে ভালো হয়, বাট এখন তো লাইভে চলে গেছি, কিছু করার নাই। আর একটু পরে আমাদের আরও একটা হচ্ছে কি তোমাদের লাইভ ক্লাস আছে, তো সো ওইটাকে হচ্ছে কি আমাদের কন্ডাক্ট করতে হবে। সো কিছু করার নাই, একদিনের জন্য আমি তো শুরুতে বলছি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত যে হচ্ছে আমাদের একটু হচ্ছে কি লেট হয়েছে। সো সবাই সবার বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, এবং একসাথে তোমরা হচ্ছে কি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে কি প্রিপারেশন নিতে থাকো। অ্যান্ড তারই ধারাবাহিকতায় দেখো আজকে আমরা কিন্তু হচ্ছে কি এই অধ্যায়ের একদম হচ্ছে কি বিশ্লেষণ করে দেবো যে কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কোন টপিকগুলো তোমার হচ্ছে কি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। তো সবাই শেষ পর্যন্ত থাকবা এই আশায় হচ্ছে কি করতেছি। দেখো প্রথমে হচ্ছে রাদারফোর্ড এবং হচ্ছে কি বুরের মডেল। এখন এই জায়গা থেকে পড়বা কি, এই জায়গা থেকে পড়ার বিষয় হচ্ছে তোমার এই যে স্বীকার্যগুলা পড়বা। বিশেষ করে যদি আমি রাদারফোর্ড থেকে কিছু মার্কিং করতে চাই, এই যে মানে সোনার পাতের পুরুত্ব কত ছিল, এই যে আমরা যদি সেন্টিমিটারে দিই তাহলে 0.00 কত হবে, 4টা জিরো। আগে কিন্তু হচ্ছে কি 3টা জিরো ছিল, বাট একটা জিনিস মাথায় রাখবো, এখন কিন্তু 4টা জিরো সেন্টিমিটার আর কি। তো এটা একটু কারেকশন করে নিও। তোমরা যারা আগের বইগুলো ফলো করতেছো তারা কিন্তু হচ্ছে কি জানো যে শূন্যর পরে হচ্ছে কি 3টা জিরো, তারপর হচ্ছে কি 4 সেন্টিমিটার। বাট এটা এখন হচ্ছে কি নতুন এডিশন বই আসলে চেঞ্জ করছে, এবং এটা হচ্ছে কি দশমিকের পর আসলে কয়টা, 4টা জিরো, তারপর হচ্ছে 4। তো এটা একটু হচ্ছে খেয়াল রাখবা। দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে আমাদের প্রতি যে 20,000 আলফা কণার মধ্যে হচ্ছে কি একটা হচ্ছে কি আলফা রশ্মি বিপরীতে চলে আসছে, যেটা দেখে বোঝা গেছিল যে ওই কেন্দ্রীয় মানে ওই কেন্দ্রে আসলে কি আছে, তোমার হচ্ছে কি প্রোটন আছে বা ধনাত্মক কোনো কিছু আছে, নিউক্লিয়াস যেটাকে আবিষ্কার করছে। প্রায় দেখো বলা আছে প্রায় 90% আলফা কণায় আসলে কি গতিপথ বেঁকে সোজা মানে এখানে গতিপথ হতে বেঁকে না গিয়ে সোজা চলে গিয়েছিল। তো এই স্বীকার্যটা পড়তে হবে। এখন তার সাথে সাথে তার যে সফলতা, এই যে সে ভোল মডেল মানে রাদারফোর্ড যে মডেলটা দিয়েছে, সেই মডেলে তোমার আসলে কি তুমি কি কি জানতে পারছো, বা তোমার এই মডেলের সফলতাটা কি, সে যে জানতে পারছে যে কেন্দ্র মানে পরমাণুর অধিকাংশ অংশই কি ফাঁকা থাকে। যেরকম হচ্ছে একটা যদি তুমি পরমাণু চিন্তা করো, তার মাঝখানে নিউক্লিয়াস যদি থাকে তাহলে এই যে অংশগুলো সেটা কিন্তু ফাঁকা থাকে, মাঝখানে খুব নগণ্য পরিমাণে আসলে হচ্ছে কি আমাদের কি থাকে, নিউক্লিয়াসের অংশটা থাকে। তো দ্বিতীয়ত হচ্ছে কি পরমাণু আধান নিরপেক্ষ, কারণ আমরা জানি যে হচ্ছে কি যে পরিমাণ আমাদের এখানে প্রোটন থাকে সেম পরিমাণ কি আমাদের ইলেকট্রনও থাকে, বোঝা গেছে। সো এই কারণে আসলে কি এই জায়গাটা আসলে হচ্ছে কি তোমার আধান নিরপেক্ষ হয়। তো তারপর হচ্ছে নিউক্লিয়াসই হচ্ছে কি সমস্ত বর বহন করে, এগুলো আমরা জানি। বাট এখান থেকে তোমার সীমাবদ্ধতা পড়তে হবে যে হচ্ছে কি এই যে ঘূর্ণনশীল হচ্ছে কি ইলেকট্রন শক্তি বিকিরণ করে কেন্দ্রে পতিত হওয়ার কথা, কিন্তু তা করে না। তার কারণ হচ্ছে কি এটা তো সে আসলে ব্যাখ্যা করতে পারে না, তার যে মডেল সেই মডেলে সে সৌরজগতের সাথে তুলনা করছে। বাট যদি ওই রকম হইতো তাহলে তো হচ্ছে কি দেখা যেত যে সৌরগুলো মানে সৌরজগৎগুলা কি চার্জবিহীন, বাট ইলেকট্রন প্রোটন এরা তো চার্জ যুক্ত। সো এটা গেল। তারপর তুমি দেখো এখানে বুরের স্বীকার্য। এখন বুরের স্বীকার্য থেকে তুমি কি পড়বা, বুরের স্বীকার্য থেকে 3টা পয়েন্ট এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে, যে হচ্ছে কি বুর যে স্বীকার্য আছে সেখানে আমরা শক্তি স্তর সম্পর্কিত ধারণা পাই। দ্বিতীয়ত পাই হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। 3 নম্বরে আমরা কি পাচ্ছি, শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত ধারণা। এই জিনিসগুলো জাস্ট জেনে রাখবা, বিশেষ করে কেন, কারণ আমরা জানি যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় এই পার্টটা থেকে আসলে তোমাদের কি কনসেপচুয়াল প্রশ্ন হয়। ইভেন জিএসটি থেকেও, জিএসটি পরীক্ষায়ও কিন্তু আমরা দেখছি যে এই জায়গা থেকে এরকম সমীকরণগুলো আসলে হচ্ছে কি দিয়ে দিছে ডিরেক্টলি, বোঝা গেছে। সো এই জিনিসগুলো আসলে একটু দেখে যাবা, কারণ এই জিনিসগুলো আসলে ভুলবা না, বাট অন্তত একবার হচ্ছে কি তোমার এই জিনিসটা দেখতে হবে। তো তারপর আসো সফলতা, পরমাণু স্থায়িত্ব, বর্ণালী রেখা বর্ণালীর ব্যাখ্যা করতে পারে, হাইড্রোজেন বর্ণালী, এগুলা হচ্ছে কি জাস্ট পড়ে রাখবা। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি এই স্লাইডটা আসলে তোমরা দেখো তোমরা হচ্ছে কি স্লাইডগুলো আসলে একটু স্ক্রিনশট নিয়ে নিবা, যেহেতু স্লাইডগুলো এখন হচ্ছে কি প্রোভাইড করার মতো ওয়ে নাই, বাট তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, বোঝা গেছে। তো তারপর দেখো মূল কণিকা। এখন মূল কণিকাগুলো তোমরা জানো, যেরকম হচ্ছে কি আমাদের স্থায়ী মূল কণিকা কি ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। আর এখন থেকে স্থায়ী মূল কণিকা তো আসলে বলার মতো কিছু নাই, তোমরা আশা করি সবাই জানো। বাট কম্পোজিট কণিকা এই জিনিসটা আসলে হচ্ছে কি তোমরা পরীক্ষায় স্যাররা সবচেয়ে বেশি দিবে, পরীক্ষায় স্যাররা সবচেয়ে বেশি কি দিবে, কম্পোজিট কণিকা। এখন কম্পোজিট কণিকাটা কিভাবে, মানে দুইটা জিনিসই কম্পোজিট কণিকা হয়, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে কি ডিউটেরন কণা। অবশ্যই এই জায়গায় কি করতে হবে, তোমাকে এই দুইটা সংকেত সহ পড়তে হবে। দুইটার এই যে সংকেত, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার সহ কি তোমাকে পড়তে হবে, কারণ এই প্রশ্নগুলো তো অনেকবার আসছে এবং স্টুডেন্টরা হচ্ছে কি এগুলো মুখস্থ আছে যে আলফা কণা ডিউটেরন কণা হচ্ছে কি আমার হচ্ছে এই জায়গায় কম্পোজিট কণিকা। বাট স্যাররা তো হচ্ছে কি এই টপিকটা থেকে প্রশ্ন করে, এখন তোমাকে হচ্ছে কি বিপদে ফেলানোর জন্য হচ্ছে কি করবে, তারা সংকেত দিয়ে রাখবে, এই নাম না দিয়ে নিচে হচ্ছে কি সংকেত দিয়ে রাখবে। সো এই জিনিসগুলো আসলে হচ্ছে তোমাকে ধরতে হবে, কারণ তোমার তো আসলে ডে বাই ডে আসলে হচ্ছে আপগ্রেড হবে, যত দিন যাবে তত সামনে তত আসলে হচ্ছে কি এর থেকে আরো হচ্ছে কি আপগ্রেড টাইপের বা ঘুরিয়ে কিভাবে প্রশ্ন করতে চাই ওইগুলা দেখাবে। তারপর দেখো আলফা কণা জানো, মানে স্থায়ী কণিকা জানো, কম্পোজিট কণিকা জানো, আর কিছু লাগবে না তোমার। অস্থায়ী কণিকা বাদ বাকি যারা থাকবে সবাই কি অস্থায়ী
কণিকা। সো অস্থায়ী কণিকা তোমাকে মুখস্থ করা লাগবে না। সো এই টপিক এখানেই শেষ। যারা স্ক্রিনশট নিবা তারা স্ক্রিনশট নিয়ে নিও, বোঝা গেছে? তারপর হচ্ছে কি তোমরা দেখো যে হচ্ছে কি পরমাণুর হচ্ছে কি স্থায়ী মূল কণিকা সমূহের বৈশিষ্ট্য। দেখো এখান থেকে আসলে কি পড়বা, আমি যা দাগিয়ে দিব তা পড়বা, এর বেশি এখান থেকে কিছু পড়ার দরকার নাই। যেরকম আমি যদি এখান থেকে বলি তোমাকে হচ্ছে কি এই জিনিসটা পড়তে হবে যে হচ্ছে কি তোমার যে হচ্ছে কি আবিষ্কারকগুলোর নাম, যে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউটন কে আবিষ্কার করছে। যেরকম ইলেকট্রন আবিষ্কার করছে হচ্ছে জে থমসন, তারপর প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড, নিউটন আবিষ্কার করছে চ্যাডউইক। এখন যদি তোমরা মনে করো যে মনে রাখতে পারবে না, তাহলে হচ্ছে কি আমি একটা জিনিস লিখে দিচ্ছি যে ইট পরে নিচে, ইট পরে নিচে, এটা দ্বারা হচ্ছে কি মনে রাখবা। যদি যাদের আসলে সমস্যা হয়, ইট থেকে কি ইলেকট্রন কে আবিষ্কার করছে, কে আবিষ্কার ট থেকে মনে রাখবা হচ্ছে কি জে থমসন, থমসন মনে রাখবা, থমসন মনে রাখবা। আর এখানে প থেকে মনে রাখবা হচ্ছে কি প্রোটন, আর বসিনা র থেকে হচ্ছে কি রাদারফোর্ড, বোঝা গেছে? রাদারফোর্ড। সো এভাবে আসলে চাইলে মনে রাখতে পারো। এই যে হচ্ছে নিউটন, নি থেকে আসলে মাথায় রাখবো হচ্ছে কি নিউটন কে আবিষ্কার করছে, চ্যাডউইক কে আবিষ্কার করছে, চ্যাডউইক আবিষ্কার করছে। সো আশা করি এই জিনিসগুলো হচ্ছে কি পারবা। অ্যান্ড সংকেত, প্রতীক এগুলো তোমাদের জানা লাগবে না, বাট বরগুলা জানা থাকতে হবে। কারণ তুমি যদি জিএসটিতে পরীক্ষা দিবা যখন, তখন দেখবা যে আসলে হচ্ছে কি একটা পরমাণু দিয়ে বলবে যে এই পরমাণুটার বর কত। সো আমার এই জিনিসগুলো কিন্তু জানা থাকা লাগবে, যে বরটা আসলে জানা থাকলে হচ্ছে কি আমার জন্য ভালো হয়। তো এটা গেল। দেন হচ্ছে আপেক্ষিক বল লাগবে না, এটা লাগবে না তোমার হচ্ছে কি এটা হচ্ছে কি খুব একটা দরকার নেই। বাট চার্জের জিনিসটা জানতে পারো। দেখো ইলেকট্রন আর প্রোটনের তো হচ্ছে কি চার্জ আছে, তো দুইটা চার্জ প্রায় সেমই, জাস্ট কুলম্বেরটাই মাথায় রাখো, এর বাহিরে মাথায় রাখার দরকার নাই। যে একটার হচ্ছে মাইনাসের 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাসের 19, আর একটার হচ্ছে কি প্লাসের 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19 মাইনাসের 19। তো জাস্ট সেটাই। আর নিউটন যেহেতু হচ্ছে কি তার আসলে চার্জ নিরপেক্ষ, সে আসলে কোনো প্রকার চার্জ দেখাই না, সো তার তো জিরো হবে। আর এই যে এখানে দেখো আপেক্ষিক চার্জ তারা লিখে রাখছে। এখন এই যে নিচে একটা জিনিস খেয়াল করো তোমরা, হচ্ছে এই যে নিচে একটা জিনিস আমি লিখে রাখছি, এই নিচের জিনিসটা হচ্ছে কি একটু খেয়াল রাখো তোমরা। দেখো এখানে যে জিনিসটা হয়েছে যে হাইড্রোজেনের ব্যাস, এই জিনিসটা একটু হচ্ছে কি তোমাকে মাথায় রাখতে হবে। ডিরেক্টলি পরীক্ষা দিয়ে দিতে পারে 0.1 ন্যানোমিটার। এখন ন্যানোমিটার না দিয়ে মিটার দিতে পারে, মিটার না দিয়ে সেন্টিমিটার দিতে পারে। বাট এই কনভার্সনগুলো হচ্ছে কি যে হচ্ছে কি মিটার থেকে সেন্টিমিটার, তারপর হচ্ছে কি সেন্টিমিটার থেকে হচ্ছে কি তোমার হচ্ছে কি মিটার, এই কনভার্সনগুলো আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি শিখে যেতে হবে। এগুলা ভাই শিখে যেতে হবে পরীক্ষায়, কারণ ডিরেক্টলি তো আর দিয়ে দিবে না, যেহেতু এগুলা বিগত বছরে অনেকবারই আসছে। তারপর হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসটা হচ্ছে কি তোমার এখান থেকে মাথায় রাখতে হবে। তো এই কয়টা ইনফো কি করতে হবে, তোমাকে এখান থেকে পড়ে যেতে হবে পরীক্ষায়, যেহেতু হচ্ছে কি আমরা পরীক্ষা আলটিমেটলি কি দিবই। সো আশা করছি এই জিনিসটা সবাই স্ক্রিনশট নিয়ে নিছো। সো যদি কারো স্ক্রিনশট নিতে হয় অবশ্যই হচ্ছে আসলে কমেন্টে জানাবা, যে আমি হচ্ছে একটু টাইম দিব আর কি। ওকে, এখন আমরা হচ্ছে কি পরবর্তী একটা জিনিসে যাব। দেখো এই যে আইসোটোপ জিনিসটা, আসলে তোমরা হচ্ছে কি এই জিনিসটা আসলে হচ্ছে কি ক্লাস 9-10 থেকে আসলে পড়ে আসতেছো যে আইসোটোপ কি। তো এই আইসোটোপ কি, এই প্রশ্ন তুমি দেখবা যে বর্তমানে হচ্ছে কি ভর্তি পরীক্ষায় আসে। ইভেন এখনো ভর্তি পরীক্ষায় কি আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রন এগুলা দেয়। এখন এই প্রশ্নগুলো কেন হচ্ছে কি আমরা পরীক্ষায় গিয়ে বলে দেয়, এই যে আমাদের অতিরিক্ত চিন্তা, আমাদের হচ্ছে কি অনেক আহামরি কঠিন কিছু আমরা আসলে আমরা যে জিনিসগুলা কমন, এই জিনিসগুলাকে হচ্ছে কি খুব ভালোভাবে না পড়ে গিয়ে কি করি, একবার দেখে গিয়ে পুরো মানে কঠিনগুলাকে আসলে হচ্ছে খুব বেশি বিশ্লেষণ করতে চাই। তো কিন্তু এই কাজটা আসলে হচ্ছে কি মানে হচ্ছে তোমরা করবা না। আগে হচ্ছে তুমি যে জিনিসগুলো আছে, একটা চ্যাপ্টার তুমি ধরবা, চ্যাপ্টার ধরার পর অবশ্যই তো এই চ্যাপ্টার সম্পর্কে তোমার কিছু না কিছু ধারণা আছে, বা আমরা যে ক্লাস নিতেছি ক্লাসের মাধ্যমে তোমার ধারণা হয়ে যাবে। দেন হচ্ছে নিজে অ্যানালাইসিস করবা। আমরা তো অ্যানালাইসিস করে দিচ্ছি, আমার অ্যানালাইসিসের সাথে তোমার অ্যানালাইসিস মিল করবা। অ্যান্ড আমার অ্যানালাইসিসের সাথে যখন তোমার অ্যানালাইসিস মিল করবা, দেখবা যে হচ্ছে কি কোনো না কোনো পয়েন্টগুলো দেখবে, ম্যাক্সিমাম পয়েন্ট কি আমি যেটা অ্যানালাইসিস করলাম তুমিও কি সেম অ্যানালাইসিস করলা, যে এই টপিক থেকে তো আসলে হচ্ছে কি বারবার প্রশ্ন আসতেছে। যেরকম আমি একটু সহজ করে বলে দিই, যে তোমাদের আসলে হচ্ছে কি এগ্রিতে দেখবা, হ্যাঁ এগ্রিতে দেখবা কি আসে, কনসেপচুয়াল প্রশ্নটা বেশি আসে। কি আসে? কনসেপচুয়াল প্রশ্নটা বেশি আসে। আর জিএসটিতে দেখবা যে হচ্ছে কি চাই যে মাঝে মধ্যে কি একটু ম্যাথমেটিক্যাল কিছু দিয়ে দিতে। হ্যাঁ মাঝে মধ্যে, আমি বলতেছি না যে কনসেপচুয়ালি আসবে না, বাট কনসেপচুয়ালের সাথে তারা ম্যাথটাও একটু হচ্ছে কি ইনক্লুড করতে চায়। তো এই জিনিসগুলো তুমি যখন আইডেন্টিফাই করবা, তুমি তখন হচ্ছে কি এই যে কনসেপচুয়ালগুলোর উপর হচ্ছে কি তুমি তখন বেশি ফোকাস দিবা, যখন তুমি এগ্রি পরীক্ষার আগে তোমার একটা হচ্ছে কি কম্প্যাক্ট প্রিপারেশন নিবা। সো আচ্ছা,
অনেকে বলছো যে লাগবে হচ্ছে স্ক্রিনশট। সো তোমরা হচ্ছে কি স্ক্রিনশট, আমি হচ্ছে কি তোমাদেরকে 1-2 সেকেন্ড সময় দিব, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। হ্যাঁ, আমি আসলে সব কিছু লেখার পর তোমাদেরকে হচ্ছে কি আমি সময় দিয়ে দিব। আর আরেকজন বলছো যে হচ্ছে কি নাজিয়া বলছো যে জিএসটি জন্য আসলে কোন বুক কিনবো জয়কলির। তো জয়কলির আসলে হচ্ছে কি আমাদের জিএসটির জন্য হচ্ছে কি জিএসটি 8 বই আছে, কৃষির জন্য কৃষির বিচিত্রা বই আছে। সো এই যে কৃষি বিচিত্রা বই এখানে লেখা আছে, সো এই বইগুলা কিনতে পারো। আর হচ্ছে আমাদের হচ্ছে যে কোর্স আছে তোমাদেরকে বলে দেই, আমাদের যে হচ্ছে কি আগামীকাল হচ্ছে লঞ্চিং লাইভ আর কি এই কোর্সটার। তো এই লঞ্চিং লাইভ কোর্সে তোমার আসলে হচ্ছে কি আমরা অবশ্যই তোমাদেরকে সব কিছু বিস্তারিত বলবো, বাট এই যে আমাদের লঞ্চিং লাইভ কোর্স, আমাদের যে কোর্স যেটা হচ্ছে আমরা বিগত বছরও কন্ডাক্ট করেছি, আমাদের কিন্তু হচ্ছে বিগত বছরের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু বলতে পারবে যে আমাদের আসলে টিচারদের কি পরিমাণ ডেডিকেশন তাদের প্রতি ছিল। অ্যান্ড আমাদের কিন্তু বিগত বছরের কোর্স কিন্তু অনেক ভালো হয়েছিল বলেই কিন্তু আমরা হচ্ছে কি এই বছর হচ্ছে কিন্তু জয়কলি এবং বেনবাস দুইটার কোলাবোরেশনে হচ্ছে কি আমরা আমাদের কোর্স নিয়ে আসছি যে কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 8 2.0 কোর্স। এখন এই কোর্সে যারা হচ্ছে আসলে ভর্তি হবা তাদের কিন্তু আসলে হচ্ছে কি আমরা এই যে হচ্ছে কি বইগুলা, এই বইটা হচ্ছে কি ফ্রিতে দিয়ে দিব, বুঝা গেছে। আমাদের কালকে লঞ্চিং লাইভ ক্লাস, তোমরা হচ্ছে ওই লঞ্চিং লাইভ ক্লাসে সবাই উপস্থিত থাকবে, আমরা সব কিছু ডিটেলসে বলবো। অ্যান্ড আমি বলবো যে আসলে তোমাদের যাদের আসলে একটা জিএসটি এবং হচ্ছে কি এগ্রি, তুমি জানো যে বাংলাদেশে আসলে কয়টা সবচেয়ে বেশি ইউনিভার্সিটি যদি বলো তাহলে কিন্তু সবগুলা কভার হবে কোথায়, এই জিএসটি প্লাস এগ্রিতে জানো যে এগ্রি একটা স্পেশালাইজড সেক্টর, যেখানে আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি 9টা ইউনিভার্সিটি আছে। আর জিএসটিতে বাদ বাকি যারা গেছে যাওয়ার পরে অন্তত যদি আমি ধরেই নাই, আমি ধরলাম যে শুধু 18টাই আছে। তো দেখো বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু প্রতিষ্ঠান তুমি পাচ্ছ কি এই দুইটা পরীক্ষার মধ্যে। সো এই দুইটা পরীক্ষা কিন্তু আমরা হচ্ছে কিন্তু দুইটা কোর্সের জন্যই তোমাদেরকে আলাদা আলাদাভাবে ক্লাস নিব, অ্যান্ড 2বার তোমাদেরকে আসলে শেষ করাবো। সো তোমরা যারা আসলে হচ্ছে কি মানে হচ্ছে আমি বলবো যে এই কোর্সটাতে হচ্ছে কি তোমরা এনরোল করে রাখো, অলরেডি প্রি বুকিং চলতেছে। তোমরা হচ্ছে কি পেজে নক দিলে আসলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, প্লাস আমাদের গ্রুপ আছে, গ্রুপগুলোতে হচ্ছে কি তুমি জয়েন হও, তাহলে হচ্ছে কি তোমাকে সব কিছু ডিটেলসে বলে দেওয়া আছে ওই জায়গায়, বা বলে দিবে তোমাকে। আর কালকে হচ্ছে আগামীকাল হচ্ছে আমাদের কি লঞ্চিং লাইভ ক্লাস। সো আশা করি সবাই উপস্থিত থাকবে, ওইখানে আমরা আরও বিস্তারিতভাবে বলবো। সো এই যে কোর্স, এই কোর্সটা কিন্তু তোমার জন্য একটা হচ্ছে কি লং টাইমে একটা ভালো মানে একটা সুলভ মূল্যে একদম হচ্ছে কি তোমার জন্য সেরা একটা কোর্স হতে যাচ্ছে। এবং আমাদের বিগত বছরে শুধু এগ্রিতে কিন্তু হচ্ছে কি 773+ স্টুডেন্ট শুধু হচ্ছে কি আমাদের এগ্রিতেই হচ্ছে কি চান্স পাইছে। আমি জিএসটিটা বাদ দিয়ে দিলাম, শুধু এগ্রিতে। সো তোমরা যারা হচ্ছে কি তোমাদের যারা হচ্ছে কি সিনিয়র ভাই আছে, যারা আসলে হচ্ছে কি আচ্ছা, একজন বলছে কৃষি বিচিত্রা কোন টপিকের উপর বই? কৃষি বিচিত্রা হচ্ছে কৃষিগুচ্ছ যে বিশ্ববিদ্যালয়, কৃষিগুচ্ছ যারা আছে বা এগ্রি যারা আছে তাদের জন্য। আর জিএসটি এটা হচ্ছে জিএসটি স্পেশালাইজড একটা বই। আর কৃষি বিচিত্রা হচ্ছে তোমার হচ্ছে কি কৃষিগুচ্ছ মানে কৃষি স্পেশালাইজ একটা হচ্ছে কি বুক। সো এগুলো আসলে হচ্ছে কি তোমরা হচ্ছে কি আমাদের হচ্ছে কি কোর্সে আসলে আমরা কৃষি বিচিত্রাটাকে ফ্রি দিব আর কি তোমাদেরকে। সো আগামীকাল হচ্ছে কি তোমরা থাকবা, তোমরা হচ্ছে কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা। ওকে, তো যেটা বললাম যে এই যে আইসোটোপ আইসো ইলেকট্রন, তুমি যখন আসলে হচ্ছে কি প্রশ্নগুলো নিয়ে বসবা তখন দেখবা যে হচ্ছে কি এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে। দেখে মনে হতে পারে সহজ, না স্যাররা তো এত সহজ প্রশ্ন দিবে না, আমাদের সাইকোলজি এরকমই মনে করে, বাট এই প্রশ্ন থেকেই দেয়। অ্যান্ড এই প্রশ্নটা যখন দেয় পরীক্ষা হলে আমরা হচ্ছে কি বারবার রিভিশন বা এই টপিকটার উপর ফুললি হচ্ছে কি একদম হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট না করে যাওয়ার কারণে দেখা যায় যে হচ্ছে কি আমরা হীনমন্যতায় পড়ি, যে একটু ঘুরায় যদি স্যাররা প্রশ্ন করে এই আইসোটোপ থেকেই, তখনই আসলে হচ্ছে তোমরা হচ্ছে কি মানে তো ঘাবড়ে যাও। সো দেখো এই জায়গায় যে জিনিসটা হবে, দেখো আইসোটোপ তুমি কিভাবে মাথায় রাখবে, এই যে শেষে কি আছে প থেকে মানে রাখবা কি প্রোটন কি সমান, থেকে কি মানে রাখবা প্রোটন সমান। অর্থাৎ আইসোটোপ হচ্ছে তারাই যাদের আসলে হচ্ছে কি প্রোটন সংখ্যা সমান, তারা হচ্ছে কি একে অপরের আইসোটোপ, বুঝা গেছে। তো তুমি এখানে দেখো প্রত্যেকটারই দেখো হাইড্রোজেনেরটা দেখাইছে সবারই প্রোটন সংখ্যা 1 1 1, এই যে দেখো প্রোটন সংখ্যা সমান। তো প্রোটন সংখ্যা সমান হলেই আসলে হচ্ছে কি তোমার সেটা কি আইসোটোপ। সো স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, দেখো এখন এই যে আমি যে একটু আগে বললাম যে কৃষিগুচ্ছে তোমার হচ্ছে কি কনসেপচুয়াল প্রশ্নটা সবচেয়ে বেশি হয়। অ্যান্ড এই জায়গা থেকে তোমার হচ্ছে শুধু আমি কৃষিগুচ্ছ বলবো না, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেও না কেন, এই যে তোমার হচ্ছে কি এখানে যে
তোমার যে আইসোটোপের ব্যবহারগুলো আছে এই ব্যবহারগুলো তোমার হচ্ছে কি লাগবেই লাগবে, মানে এই ব্যবহার লাগবেই। সো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো বিশেষ করে যে এই যে ফসফরাস, তারপর হচ্ছে কি ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা নিয়ে বা ক্যান্সারের জন্য আমরা হচ্ছে কোন আইসোটোপ ইউজ করে থাকি, তারপর হচ্ছে কি তোমার যে রক্ত স্বল্পতা, যে ফসফরাসের যে টপিকটা আছে, তারপর হচ্ছে কি তোমার এই যে এদিকে তুমি যদি আরো দেখো তাহলে হচ্ছে আয়োডিনেরটা, এগুলা কিন্তু প্রত্যেকবারই আসতেছে। কিন্তু তোমার আমি বলবো যে এই টপিকটা তুমি আসলে হচ্ছে কি একদম হচ্ছে কি মুখস্থ করে ফেলো, কারণ এটা তোমার আসবেই। এখান থেকে প্রশ্ন যে কোনো ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে কি পেতে পারো। তো তারপর দেখো আমাদের কি আছে, আইসোবার আইসোটোন। দেখো সিম্পল জিনিস, আমার হচ্ছে কি এত কঠিন করে মনে রাখার দরকার নাই ভাই। তোমার পরীক্ষায় হাজার হাজার সূত্র পড়ে যাবা, অনেক কিছু পড়ে যাবা, বাট তোমার তো আলটিমেটলি পরীক্ষায় আনসার করা লাগবে অ্যান্ড এগুলা মাথায় থাকা লাগবে। সো এই জন্য তুমি কি মনে রাখবা যে আইসোবার কি আছে, বার থেকে মনে রাখবা কি, বা ব থেকে মনে রাখবা কি বর সমান, অর্থাৎ যাদের আসলে বর সংখ্যা সমান তারা হচ্ছে কি একে অপরের আইসু বার। এই যে দেখো এখানেও বর সংখ্যা 3, এখানেও বর সংখ্যা 3, তার মানে এটার সাথে কি আইসু বার, এটাকে একে অপরের কি আইসু বার। দেখো বর সংখ্যা সবারই সমান, তো যাদের আসলে বর সংখ্যা সমান হয় তারা কি একে অপরের আইসু বার। বুঝা গেছে? সো এখন আইসোটোন কি হবে, এই যে দন্তান্ন থেকে কি মনে রাখবা নিউট্রন, দন্তান্ন থেকে কি মনে রাখবা নিউট্রন কি হবে সমান হবে, নিউটন কি হবে সমান হবে। দন্তান্ন থেকে কি মাথায় রাখবো যে নিউটন কি হবে সমান হবে। তো দেখো এখানে তুমি হচ্ছে কিভাবে নিউটন বের করবা, এটা হচ্ছে একটা কাহিনী। দেখো এখানে দেখো নিউটন কি বের করবে, এখানে বর সংখ্যা কত 3 দেওয়া আছে। সো 3 থেকে প্রোটন সংখ্যা 1 মাইনাস করলে কত থাকে, 3 থেকে প্রোটন সংখ্যা 1 মাইনাস করলে থাকে 2। তো হাইড্রোজেনের হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা কত, সরি নিউটন সংখ্যা 2। সিমিলারলি হিলিয়ামের ক্ষেত্রে দেখো বর সংখ্যা 4 থেকে প্রোটন সংখ্যা 2 মাইনাস করলে কত 2, তার মানে কি এই যে দেখো তোমার নিউটন সংখ্যা কি সমান। তো নিউটন সংখ্যা সমান হলে সেটা কি আইসোটোন। তো প্রত্যেকটারই এরকম ভাবে বের করবা, এটা হচ্ছে তোমাদের কাজ। স্ক্রিনশট নাও, প্রত্যেকটারই হচ্ছে কি এরকম ভাবে বের করবা, বের করে দেখবা যে সবারই আসলে হচ্ছে কি নিউটন সংখ্যাটা কি সেম আসতেছে। এখন এই যে একটা টপিক আইসো ইলেকট্রনিক, যারা সেকেন্ড টাইমার যদি কেউ থাকো তারা তো আসলে জানো গত বছর জিএসটি পরীক্ষায়, কোন পরীক্ষায়, এই যে জিএসটি পরীক্ষায় কি আসছে, আইসোটোন থেকে প্রশ্ন আসছে, সরি আইসো ইলেকট্রনিক থেকে প্রশ্ন আসছে। তো আইসো ইলেকট্রনিক মানে কি, এই যে শেষে দেখো ইলেকট্রন লেখাই আছে। সো ইলেকট্রন সমান যাদের তারাই হচ্ছে কি আইসো ইলেকট্রনিক। তো তুমি হচ্ছে কি এখানে উদাহরণে দেখতে পারো যে হচ্ছে কি এই যে দেখো কার্বন মনোক্সাইড, কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8। তো দুইটাকে যোগ করলে মোট ইলেকট্রন সংখ্যা কত 14। তারপর দেখো সায়ানাইড মাইনাস, কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7। এই যে মাইনাস মানে কি করছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য হচ্ছে কি প্লাসের 1 দিছে। তো এখানেও দেখো ইলেকট্রন সংখ্যা কত 14। N2 নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7, বাট নাইট্রোজেন এখানে আছে কয়টা, 2টা। তো 7 কে 2 দ্বারা গুণ দিতে পারো, বা 7 + 7 ইকুয়াল টু কত 14। তার মানে কি এই যে তাদের ইলেকট্রন সংখ্যা সমান, তারা একে অপরের কি আইসো ইলেকট্রনিক। সো বিষয়টা হচ্ছে কি সিম্পল, এভাবে আসলে হচ্ছে কি মনে রাখবা। সিমিলারলি বাকিটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় হচ্ছে কি এটা নিজেদের মতো হচ্ছে কি করে নিবা। সো স্ক্রিনশট নিয়ে নাও, 1 2 3 4 ডান। এখন আসো এই যে একটা টপিক, এই টপিক থেকে ভাই কি পড়বো, এই টপিক থেকে আমি যা দাগিয়ে দিচ্ছি শুধু তাই পড়বা, এর বেশি তোমার পড়ার দরকার নাই। পরীক্ষায় যে প্রশ্ন সলভ আছে একটু পরে তো আমি সলভ করব, ওইখানে দেখবা যে আসলে কি কি থেকে প্রশ্ন হয়, যা পড়াচ্ছি তা থেকে কি বিগত বছরে প্রশ্ন আসছে নাকি না আসছে সেটা আগে দেখবা। তো এই জন্য দেখো এখানে প্রধান কোয়ান্টাম, আমরা জানি যে কোয়ান্টাম সংখ্যা মূলত হয় কয়টা, 4টা। সো এর মধ্যে আসলে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এর একটা নাম মনে রাখো তোমরা, এটাকে হচ্ছে কি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলে থাকে, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলে থাকে। তো পরীক্ষায় যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা না দিয়ে বলে যে নিচের কোনটা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এই জিনিসগুলো যেমন ভুলো না। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা, আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা মনে রাখবা। এখন যে জিনিসটা হচ্ছে এখান থেকে আসে, তোমরা হচ্ছে এই কোনো না কোনো ইউনিভার্সিটিতে এগুলার হচ্ছে কি ব্যবহারটা জানতে পারবা। দেখবা যে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি শক্তি স্তরের আকার প্রকাশ করি, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কি করে উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে থাকে, আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অরবিটালের সংখ্যা নির্দেশ করে থাকে, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা কি করে ইলেকট্রন ঘূর্ণনের দিক সম্পর্কে তোমাকে জানায়, যে ইলেকট্রনটা যে এভাবে ঘুরতেছে সে আসলে হচ্ছে ঘূর্ণনের দিকটা সে জানায়। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান তো হচ্ছে কি জানো, আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান বের করার প্রসেস হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে কিভাবে মনে রাখবা,
শূন্য থেকে হবে কি n-1 পর্যন্ত হবে কি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। ধরো n এর মান হচ্ছে কত 2, তার মানে l এর মান হবে কত শূন্য থেকে n-1 অর্থাৎ কত শূন্য থেকে তোমার হচ্ছে কি 2-1 অর্থাৎ হচ্ছে কি শূন্য থেকে 1 পর্যন্ত, অর্থাৎ l এর মানগুলা কি কি হতে পারে 0 এবং 1 হতে পারে। এভাবে তোমরা হচ্ছে কি বের করবা। আর অরবিটাল সংখ্যা কি পাবে, অরবিটাল সংখ্যা m এর মান হচ্ছে l এর যে মান বের করবা, ধরো l এর একটা মান আসলো যে 1, তো m এর মান হচ্ছে প্লাস মাইনাসের l থেকে প্লাসের l পর্যন্ত। তো l এর মান যদি 1 হয় তাহলে কি বলছি মাইনাসের l থেকে প্লাসের 1, মাইনাসের 1 0 প্লাসের 1। এই যে তোমরা ছোটবেলায় সংখ্যা রেখা পড়ছো না, ওই জায়গা থেকে বোঝা গেছে। ওকে, তারপর দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ফিক্সড, হয় প্লাসের হাফ হবে অথবা কি মাইনাসের হাফ হবে। এটা খুব সহজ, হয় প্লাসের হাফ হবে অথবা কি মাইনাসের হাফ হবে। এর বাইরে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না, শুধু এই দুইটা হবে। তো দেখো এখন যদি আমাদের আসি সেই কালোজয়ী হচ্ছে কি তোমার সূত্র, এই কালোজয়ী সূত্রটা হচ্ছে কি তোমাদের লাগবে। কেন লাগবে, কারণ এইখান থেকে আসলে হচ্ছে কি দেখো এই যে একটা স্লাইড, এই স্লাইডটার আমি বলবো স্ক্রিনশট তোমার মাস্ট নেওয়া লাগবে। কারণ হচ্ছে এখান থেকে আসলে তোমার হচ্ছে কি সকল সূত্র আছে, যে তোমার এই যে শক্তি বর্ণালী, রেখা সংখ্যা নির্দেশ, সব কিছু এখানে আছে। তো দেখো আমাদের যদি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয়, কক্ষপথে বলছে কক্ষপথ বা প্রধান শক্তি স্তরে, তখন আমরা কি 2n² সূত্র দিব। দেখো এই যে দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এখানে বের করে দেখাইছে। জাস্ট প্রথম কক্ষপথ বললে n এর মান 1 হবে, দ্বিতীয় কক্ষপথ বললে n এর মান 2 হবে, জাস্ট হচ্ছে স্কোয়ার করে দিবা, সাথে তো 2 গুণ অবস্থায় আছে। এখন উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বললে আমরা কোন সূত্র দিব 2 × 12 + 1। তারপর উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা যদি প্রকাশ করতে বলে তাহলে 12 + 1, এই সূত্র আমরা দিব। পাশে দেখো হচ্ছে কি এখানে সলিউশন কিছু এক্সারসাইজ দেওয়া আছে, বাট এগুলো আমি করে দিব না। আমি করে দিলে আসলে তোমাদের মাথায় কোনো কিছু থাকবে না, এগুলো আসলে কি তোমাদের নিজেদের বাসায় প্র্যাকটিস করতে হবে। এই জন্য হচ্ছে বলছি আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো, বোঝা গেছে। এগুলো কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এই সূত্র পড়বা, সূত্রের সাথে সাথে মিলিয়ে হচ্ছে কি এই সাইডে আনসার দেওয়া আছে। এখানে তো 1 2 দেওয়া আছে প্রথম দ্বিতীয়, তোমরা হচ্ছে কি তৃতীয় চতুর্থ এভাবে বের করবা। তারপর দেখো অরবিটাল সংখ্যা, ধরো তোমাকে একটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বলে দেওয়া আছে, বা হচ্ছে কি বলছে যে দ্বিতীয় শক্তি স্তরে আসলে কয়টা হচ্ছে কি অরবিটাল রয়েছে, তো তোমাকে কি n² দ্বারা হচ্ছে কি এই মানটা বের করতে হবে। তারপর হচ্ছে কি ইলেকট্রন মূল দিক বা ইলেকট্রনের দিক তো হচ্ছে একটু আগে বললামই, হয় প্লাসের হাফ অথবা কি মাইনাসের হাফ, বোঝা গেছে। আর শক্তি বিকিরণে বর্ণালী রেখা সংখ্যা হচ্ছে কি এটা, এক্ষেত্রে তোমাকে দুইটা আসলে হচ্ছে কি মান দেওয়া থাকবে। n1 দ্বারা বোঝায় নিম্ন কক্ষপথ, আর n2 দ্বারা কি বোঝাবে উচ্চ কক্ষপথ, ওইটা তোমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে। আর বাট এখান থেকে তোমাকে যে জিনিসটা পড়তে হবে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে ডিইউ থেকে বলো, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যে হচ্ছে কি তোমাদেরকে দেখবে বলবা যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যাটা আসলে কোয়ান্টাম সংখ্যার সেটটা সম্ভব, বা নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক, নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেট ভুল। এই যে দেখো এক্ষেত্রে তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এই কয়েকটা জিনিস মাথায় রাখলে তোমার আর ভুল হবে না। যে দেখো n এর যে মানটা থাকবে সেটা তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, n এর মান l এর মানের কখনো সমান হবে না, l এর মানটা অলওয়েজ কি হবে ছোট হবে। তারপর দেখো l এর মান n এর মানের চেয়ে হচ্ছে কি সবসময় ছোট হবে, যেটা বললাম। তারপর হচ্ছে কি m ও l এর মান সমান হতে পারে। এই যে একটু আগে আমরা দেখলাম না যে মাইনাসের l থেকে কি প্লাসের l পর্যন্ত হয় m এর মান, অর্থাৎ m এর মান আর l এর মানটা কি হতে পারে সমান হতে পারে। আর m এর মান কখনো হচ্ছে কি l এর মান থেকে বড় হবে না, মানে m এর মানটা বড় হওয়ার সুযোগ নাই, বাট সমান হতে পারে। আর s এর মানটা ফিক্সড, হয় প্লাসের হাফ অথবা কি মাইনাসের হাফ হবে, বোঝা গেছে, হয় প্লাসের হাফ অথবা কি মাইনাসের হাফ হবে। ওকে, এখন আসো আমাদের নীতিগুলা, বোঝা গেছে। এখন কি আমরা নীতি পড়বো। দেখো আউফবাউন্ড নীতি, আমরা সবাই জানি আউফবাউন্ড নীতিটা কি। আউফবাউন্ড নীতি কি, যে হচ্ছে কি বিল্ডিং আপ। আউফবাউন্ড নীতি মানে হচ্ছে কি বিল্ডিং আপ, অর্থাৎ হচ্ছে কি তুমি হচ্ছে কি নিচ থেকে তৈরি করে আসলে হচ্ছে কি উপরে হওয়া। তার মানে কি এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় কি সর্বপ্রথম আসলে নিম্ন শক্তি স্তরের কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর ওই শক্তি স্তরটা পূরণ করে উচ্চ শক্তি স্তরের কক্ষপথে ইলেকট্রন যাবে। আর এটা হচ্ছে আউফবাউন্ড নীতি। এখন শক্তি কিভাবে বের করবা, শক্তি অরবিটালের শক্তি বের করার সূত্র হচ্ছে কি n+l। এখন n+l কি, n+l হচ্ছে n তো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, আর l এর মান হচ্ছে কি দেখবা অনেকগুলো আছে 1 2 3, l এর মান 0 হয় s অরবিটালের জন্য, p
পি হয়, পি অরবিটালের জন্য এল এর মান 1 হয়, আর ডি অরবিটালের জন্য এল এর মান 2 হয়, আর এফ অরবিটালের জন্য এল এর মান 3 হয়। সো তোমাকে যে অরবিটাল বলবে সেই অরবিটালে হচ্ছে দেখো এখানে 1s বলা আছে। তো আমি এই জায়গায় কি করব, যদি এর শক্তি নির্ণয় করতে চাই 1 প্লাস এস অরবিটালের জন্য এল এর মান কত 0, তার মানে এই অরবিটালের শক্তি কত 0, সরি 1, এভাবে বের করবা। আর হুন্ডের নীতি কি বলছে যে তোমার হচ্ছে কি সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন সমূহ কি করে সর্বাধিক বিজুর বা হচ্ছে কি অযুগ্ম অবস্থায় থাকতে চায়, এবং স্পিনগুলোর মুখ দেখবা কি হচ্ছে একমুখ হয়ে থাকে, যে এরকম একমুখী হয়ে থাকতে চায়। তারা হচ্ছে কি বিজুর এরকম সিঙ্গেল ভাবে থাকতে চায়, এবং হচ্ছে কি স্পিনগুলো দেখবে সবাই প্রথমে উপরের দিকে মুখ করে থাকে, তার পরবর্তী যে কোনো ইলেকট্রন আসে সেটা নিচের দিকে মুখ করে এই পাশ থেকে আসে, বুঝা গেছে। আর পলিবর্জন নীতি কি, পলিবর্জন নীতি হচ্ছে তোমার বাংলা লিঙ্কের হচ্ছে কি আমরা যে হচ্ছে কি ব্যালেন্স দেখি সেটা কি স্টার 1 to 4 হ্যাশ, স্টার 1 to 4 হ্যাশ। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে কি একটা পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি কখনো সেম হতে পারে না, সর্বোচ্চ 3টা সেম হতে পারবে, এর বাইরে 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই সেম হতে পারে না দুইটা ইলেকট্রনের জন্য। এটা হচ্ছে কি স্টার 1 to 4 হ্যাশ, বোঝা গেছে। আশা করি হচ্ছে কি তোমরা হচ্ছে এই জিনিসগুলো আসলে বুঝতে পারছো বা আগে থেকে এইগুলা পড়া আছে। তো এই জায়গায় আহ্বান নীতির আসলে হচ্ছে কি অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, যে হচ্ছে কি তোমার হচ্ছে কি যার হচ্ছে এন প্লাস এল এর মান কম তার সেখানে আগে ইলেকট্রন যাবে, যার এন প্লাস এল এর মান বেশি সেখানে হচ্ছে কি পরে ইলেকট্রন যাবে। আর এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবা, যদি কখন হচ্ছে কি এন প্লাস এল এর মান সমান হয়ে যায়, সমান হলে হচ্ছে কি করবা, সমান হলে এন এর মান হচ্ছে কি যার ছোট, এন এর মান যার কম সেখানে আগে যাবে, সেখানে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে, বুঝা গেছে, আগে প্রবেশ করবে, বুঝা গেছে। আর হুন্ডের নীতি তো হচ্ছে কি ব্যাখ্যা করলামই, এগুলো আর হচ্ছে কি তোমাদের বিস্তারিত আসলে হচ্ছে কি দেখার কোনো হচ্ছে নিয়ম নাই, এগুলার হচ্ছে পলিবর্জন নীতিও বলছি। সো এখন হচ্ছে আমাদের সেই হচ্ছে দেখো আমি যে তোমাদেরকে হচ্ছে কি বারবার বলতেছি যে হচ্ছে কি এই যে কনসেপচুয়াল প্রশ্নগুলো এগুলো একটু হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো একটু গুরুত্বপূর্ণ। তার প্রধানত কারণ হচ্ছে তোমার হচ্ছে কি এই যে কনসেপচুয়াল প্রশ্ন এগুলা থেকে তোমার ডিরেক্টলি ব্যবহার আসবে, এই যে বিশেষ করে তাদের যে রেঞ্জ, এই রেঞ্জগুলো আসবে। আমি এই টপিকটা বা এই স্লাইডটা পুরোটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। যে যেরকম রেডিও তরঙ্গ তোমরা কখন ইউজ করো, এই যে টিভি সিগন্যাল এগুলোর জন্য আমরা ইউজ করে থাকি। মাইক্রোওয়েভে তোমার হচ্ছে কি রেঞ্জটা জানা লাগবে, যে মাইক্রোওয়েভ কোথায়, এই যে আমরা ফোনে ব্যবহার করে থাকি। মহাজাগতিক রশ্মির আসলে ব্যবহার পাওয়া যায় না। গামা রশ্মি হচ্ছে কি দেহ বন্ধের ক্যান্সার ধ্বংস এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণে। এক্সরে রশ্মি কি করে, ওই যে আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি, এগুলো তো জানো। দৃশ্যমান আলোর রশ্মি আমরা দেখার জন্য। অতিবেগুনি রশ্মির রেঞ্জ কত, এগুলো তো ভাই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ রেঞ্জগুলো অ্যান্ড ব্যবহারগুলো। সো তোমরা হচ্ছে কি একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে কি 2 সেকেন্ড সময় নিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এখন এই জায়গায় যে জিনিসটা হচ্ছে যে আসলে দেখো একটা জিনিস পড়তে হবে, যে এই যে মহাজাগতিক রশ্মি এগুলো তো মনে রাখবা কিভাবে, এগুলা মনে রাখার কৌশল হচ্ছে তার আগে তুমি হচ্ছে কি আগের স্লাইডটা যদি একটু দেখো, তাহলে দেখো এখানে দেখো যত তুমি হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে যাচ্ছ তত আসলে হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কি হচ্ছে বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে বাড়তেছে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তাহলে হচ্ছে কি শক্তি এবং হচ্ছে কি শক্তি, তারপর হচ্ছে কি কম্পাঙ্ক, তারপর হচ্ছে কি তরঙ্গ সংখ্যা, এই কয়টা জিনিস কি হবে কমবে, এই কয়টা জিনিস কি হবে কমবে, এই কয়টা জিনিস হচ্ছে কি কমবে। কারণ আমরা হচ্ছে কি শক্তির সমীকরণ দেখে আসছি ই ইজিক্যাল টু এইচ নিউ, যেখানে হচ্ছে কি এইচ সমান সি বাই ল্যামডা, অর্থাৎ হচ্ছে কি তোমার ই এর সাথে হচ্ছে কি তোমার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক ব্যস্তানুপাতিক। সো যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তার মানে কি শক্তি, তারপর কম্পাঙ্ক, তারপর হচ্ছে তরঙ্গ সংখ্যা, এগুলা কি হবে কমবে। এই জিনিসটা মাথায় থাকতে হবে, পরীক্ষায় তোমাকে দিবে যে কোনো একটা আলোক রশ্মি দিয়ে বলবে যে নিচের কোনটি হচ্ছে কি তোমার তরঙ্গ সংখ্যা হচ্ছে কি বাড়বে, বা মানে কোনটা তরঙ্গ সংখ্যা বেশি, জিজ্ঞেস করবে কোনটার শক্তি বেশি, এগুলো হচ্ছে কি পরীক্ষায় আসবে। না স্লাইড শেষে আসলে স্লাইড দেওয়া হবে না, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে কি তোমাদের সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বুঝা গেছে। তো এই জিনিস তা এখন যদি উপর থেকে নিচের দিকে আসে তাহলে কি হবে তরঙ্গ দৈর্ঘ্য কমবে আর বাকিগুলা কি হবে বাড়বে। এই জিনিসগুলো তো হচ্ছে কি আশা করি বুঝবা। এখন ধরো হচ্ছে কি তুমি সিকোয়েন্স মনে নাই, ধরো তোমার বাই এনি চান্স সিকোয়েন্স মনে নাই, তুমি কিভাবে মনে রাখবে, এই যে দেখো একটা ছন্দ আছে, ছন্দ দিয়ে মনে রাখবা, বা তোমার নিজের মতো করে ছন্দ দিয়ে মনে রাখবা। ম থেকে মগারে অদৃশ্য অনেক রেডিও দাও।
তো ম থেকে মজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি বা হচ্ছে কি এক্স রে, অতিবেগুনি রশ্মি, ইউবি। তো এরকম ভাবে আসলে হচ্ছে কি মাথায় রাখবে, যত এদিক থেকে এদিকে যাবা তরঙ্গ দৈর্ঘ্য কি বাড়ে, আর বাকি সব কি, বাকি সব এই যে ওই সাইডে যে লিখছিলাম এগুলা কি হবে, কমবে। বোঝা গেছে? বাকি সব কিছু কি হবে, কমবে। এখন আসো হচ্ছে আমাদের দৃশ্যমান আলোক রশ্মি যেগুলো আছে, যেরকম আমাদের আসলে হচ্ছে কি তোমার কক্ষপথ থেকে যখন ইলেকট্রন স্থানান্তরিত হয় তখন আসলে আমাদের বিভিন্ন সিরিজ সৃষ্টি হয়। যেরকম যখন তোমার 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রন আসবে তখন সেটা লাইম্যান সিরিজ, 2 নাম্বার আসবে বামার সিরিজ, 3 নাম্বার আসবে পার্সেন সিরিজ, 4 নাম্বার কক্ষপথে আসলে ব্র্যাকেট, 5 নাম্বার কক্ষপথে আসলে ফাট, আর 6 নাম্বারটা লাগে না, যদিও জেনে রাখতে পারো হাফ ফ্রেশ। বোঝা গেছে? তো এটার জন্য N1 এর মান মানে হচ্ছে কক্ষপথ এই জায়গায় আসতে হবে, লাইম্যান সিরিজে আসতে হবে। তোমার হচ্ছে কি N1 এর মানে N1 এর মান যখন 1 হবে, অর্থাৎ নিম্ন কক্ষপথ যখন 1 হবে তখন হচ্ছে কি লাইম্যান সিরিজ হবে। এবং লাইম্যান সিরিজের জন্য তুমি দেখো কি অতিবেগুনি রশ্মির অঞ্চল পাবা। আর বাবা সিরিজের জন্য তুমি কি দৃশ্যমান, তোমার পরীক্ষায় ডিরেক্টলি আসবে দৃশ্যমান আলোক রশ্মির অঞ্চল আমরা কখন কোন সিরিজের জন্য পাই, বামা সিরিজের জন্য। আর বাকিগুলো হচ্ছে কি, বাকি 3টা এই নিশ্চয়টা লাগবে না, এগুলো হচ্ছে কি আয়ার রশ্মির জন্য। এগুলো কিসের জন্য? আয়ার রশ্মির জন্য। সো এভাবে এই কয়টা জিনিস আসলে হচ্ছে কি এই স্লাইড থেকে আসলে হচ্ছে কি মাথায় রাখবা। আচ্ছা, কৃষির পরীক্ষা হচ্ছে তোমার 12 এপ্রিল, অলরেডি আসলে তোমাদের হচ্ছে কি আবেদন শুরু হয়ে গেছে। সো যারা আবেদন করো নাই তারা আসলে হচ্ছে কি আবেদনটা অ্যাটলিস্ট আগে হচ্ছে কি করে রাখবা, এবং আবেদনটা অবশ্যই করবা। কারণ মানে গতানুগতিক দ্বারাই তো আসলে হচ্ছে কৃষিগুচ্ছের পরীক্ষা সবার শেষে হয়, বাট এবার কৃষিগুচ্ছের পরীক্ষা কিন্তু জিএসটি এবং অনেক পরীক্ষার আগে নিয়ে নিতেছে। তার মানে কিন্তু এই জায়গায় তোমরা হচ্ছে কি একটা হচ্ছে কি তোমরা এটাকে যদি হালকাভাবে নাও, আমি বলবো তারা এই বছর আসলে সবচেয়ে বেশি সাফার করবা যদি কৃষিগুচ্ছকে হালকাভাবে নাও। কারণ এই জায়গায় যে হচ্ছে কি 3500 প্লাস সিট, এই জায়গায় যে 3550 প্লাস সিট আছে, এই সিটটা কিন্তু তুমি চাইলে একটু চেষ্টা করলে খুব ইজিলি ভাবে তুমি এটাকে নিয়ে নিতে পারো। মানে নর্মালি বিগত বছরগুলোতে দেখা গেছে যে সব পরীক্ষা শেষে কৃষিগুচ্ছর পরীক্ষা হইতো, তো মানুষের আসলে হচ্ছে কি প্রত্যেক বছর আমরা দেখলাম কি 80,000 প্লাস স্টুডেন্ট কি পরীক্ষা দিত। এখন কেন দিত? কারণ বাংলাদেশে তো এত সিট নাই। সো তুমি দেখবে হচ্ছে কি সবাই চান্স পায়া হচ্ছে কি এই 80-90 হাজার স্টুডেন্ট কি বাকি থাকে, যারা আসলে হচ্ছে কি এই জায়গাগুলোতে হচ্ছে কি তখন পরীক্ষা দিত। তার মানে একটা জিনিস মাথায় রাখবে, বাংলাদেশে কিন্তু সিট সব নাই। তুমি কিন্তু চাইলেই সব ইউনিভার্সিটিতে বা তুমি চাইলেই যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবা না, তোমার কিন্তু সিট সংখ্যা লিমিটেড। কিন্তু স্টুডেন্ট কিন্তু 1 লাখ 1.5 লাখের মতো, সেকেন্ড টাইম সহ আরও বেশি হয়। তো সবার কিন্তু হচ্ছে কি ওই পরিমাণ সিট নাই, সিট আছে কত 20-22 হাজার, বোঝা গেছে, বা তারও কম। সো এই জন্য এবার তোমাদেরকে কৃষিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ সবার আগে পরীক্ষা হচ্ছে। যদি তুমি মনে করো বাইনি চান্স আসলে হচ্ছে কি কৃষিগুচ্ছের পরীক্ষাটা হচ্ছে কি মানে স্লাইটলি ভাবে দিলা, পরীক্ষা দিলা, পরীক্ষায় চান্স হইলো না, কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু হচ্ছে কি পরে ধরা খাইবা, পরে কিন্তু আর এই সুযোগটা থাকবে না। এটা কিন্তু খুব সহজে একটা প্রিপারেশন নিয়ে তুমি হচ্ছে কিন্তু এখানে চান্স পাওয়া যায় যদি চেষ্টা করো, খুব বেশি কঠিন কোনো কিছু আসে না। সো এটার জন্য বলবো যে খুব ভালোভাবে এটার জন্য প্রিপারেশন নাও। দেন হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জগুলো তোমার লাগবে, এগুলো আসলে হচ্ছে কি স্লাইড থেকে পড়ে নিও, স্ক্রিনশট নিয়ে রাখো। তারপরে যে চিকিৎসা ক্ষেত্রে যে হচ্ছে কি ইউভি রশ্মির ব্যবহার, এটা তো আসলে কিন্তু বলাই নাই, কোনো না কোনো ইউনিভার্সিটিতে এটা আসে। যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়েছে তারা অবশ্য জানো যে এখান থেকে অবশ্যই প্রশ্ন করে। তো এখান থেকে বিশেষ করে আসলে তোমার হচ্ছে কি লেভেল ট্যাগিং, ব্রাক শনাক্তকরণ, তারপর হচ্ছে তোমার জাল টাকা শনাক্তকরণ, এগুলার জন্য। তো এটার স্ক্রিনশট নিয়ে রাখো। তোমাকে হচ্ছে কি আমি 3 সেকেন্ড সময় দিচ্ছি, 1 2 3 শেষ। বোঝা গেছে? তো এখন আসো হচ্ছে কি এই যে আমাদের কই গেল দাঁড়াও। আচ্ছা, তোমরা হচ্ছে কি একটু থাকো, দাঁড়াও, স্লাইডটা হচ্ছে কি আবার আসতেছে, দাঁড়াও স্লাইডটা আসতেছে আর কি। তোমরা একটু হচ্ছে কি থাকো, স্লাইডটা আসতেছে আর কি। তো তো হচ্ছে স্লাইডটা হচ্ছে কি চলে গেছিল, সো একটু হচ্ছে কি থাকো হচ্ছে।
হ্যাঁ ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। সো যে টপিকগুলো বললাম ওই টপিকগুলো আসলে হচ্ছে কি তোমাদের পড়তে হবে, অ্যান্ড হচ্ছে কি মাস্ট যে জিনিসগুলো আসলে বলা ছিল যে শুরু থেকে, যে হচ্ছে কি তোমাদের এই কৃষিটাকে এবার হচ্ছে কি সবচেয়ে বেশি প্রিপারেশন নিতে হবে। সো এই যে এই টপিকগুলো আসলে হচ্ছে কি এখান থেকে পড়ে রাখবো, বোঝা গেছে? এখান থেকে আসলে হচ্ছে কি এই টপিকগুলো পড়ে রাখবো, বোঝা গেছে? আচ্ছা, আমাদের হচ্ছে দেখো এই জায়গায় দেখো আমরা এখন হচ্ছে কি প্রশ্ন সলভ করব। আমরা এখন কি করব? প্রশ্ন সলভ করব। দেখো প্রশ্ন সলভে আমরা দেখবো যে আসলে হচ্ছে কি কি ধরনের প্রশ্ন আসে। দেখো বলছে যে কোন আয়নটি আর্গনের সাথে হচ্ছে কি আইসো ইলেকট্রনিক। কি বলছে? আইসো ইলেকট্রনিক। তো দেখো কোন আয়নটা আইসো ইলেকট্রনিক। তো আইসো ইলেকট্রনিক হতে হলে কি হবে? ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। তো আর্গনের ইলেকট্রন কত আমরা জানি কি? তোমরা সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা যে হচ্ছে কি আর্গনের ইলেকট্রন সংখ্যা কত, আর্গনের ইলেকট্রন সংখ্যা কত। সো আর্গনের ইলেকট্রন সংখ্যা কিন্তু 18। আর্গনের ইলেকট্রন সংখ্যা 18। এই সবাই কমেন্ট করবা, দেখি কতটুকু পড়ছো আর কি পারো। দেখো আর্গনের ইলেকট্রন সংখ্যা যদি 18 হয় তাহলে তোমার ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন, 2+ মানে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, 10টা ইলেকট্রন আছে এখানে। ক্যালসিয়াম প্লাস, ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন, ক্যালসিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, সো 19টা ইলেকট্রন আছে। তারপর ক্লোরিন মাইনাস, ক্লোরিনের 18টা ইলেকট্রন প্লাস, মাইনাস মানে হচ্ছে কি একটা ইলেকট্রন এক্সট্রা গ্রহণ করছে। আচ্ছা সরি, ক্লোরিনের হচ্ছে 17টা ইলেকট্রন, মাইনাস মানে হচ্ছে এটা হচ্ছে মাইনাসটা এই জায়গায় হবে, মানে হচ্ছে কি প্লাসের 1, অর্থাৎ হচ্ছে কয়টা? 18টা ইলেকট্রন। সো এই জায়গায় দেখো ক্লোরিন মাইনাস যেটা আছে সেখানে কিন্তু আমি 18টা ইলেকট্রন পাচ্ছি। আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক, তার মানে কি এটাই হবে, কারণ এখানে ইলেকট্রন সংখ্যাটা কি সমান। অভিষেক দাস, তারপর হচ্ছে কি অর্পণ মজুমদার, ভুরের আলো, সবাই আসলে সঠিক আনসার দিছো। বাকিটাও দেখো, এই যে এই ম্যাথটা দেখো, এখন এটা দেখো একটু, এটা দেখো, এটা একটু হচ্ছে কি ম্যাথমেটিক্যাল টাইম। দেখো একটা কি বলছে, একটা জলীয় দ্রবণে পিএইচ 10 দেওয়া আছে, সর্বোচ্চ কত মোল পার লিটার ঘনমাত্রায় ম্যাগনেসিয়াম 2+ থাকতে পারে। অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+ এর তোমার হচ্ছে কি ঘনমাত্রা বের করতে বলছে, এবং এখানে কেএসপির মানটা দেওয়া আছে। সো দেখো আমরা একটু হচ্ছে কি এই ম্যাথটা করবো, একটু উপরের দিকে আমরা ম্যাথটা করি। হ্যাঁ, তো দেখো এখানে কি পিএইচ দেওয়া আছে। এখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এখান থেকে তুমি কি OH মাইনাসটা হচ্ছে কি তুমি OH মাইনাস আয়নের ঘনমাত্রা তোমার লাগবে, কারণ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা জলীয় দ্রবণে কিভাবে বিয়োজিত হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা জলীয় দ্রবণে ম্যাগনেসিয়াম 2+ আর হচ্ছে কি 2OH মাইনাস এই আকারে বিয়োজিত হয়, বোঝা গেছে? এই আকারে বিয়োজিত হয়। তো এখান থেকে আবার হচ্ছে কি OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা লাগবে। সো পিএইচ এর মান যদি তোমার হচ্ছে কত 10 হয়, তাহলে পিওএইচ এর মান কত হবে? পিওএইচ এর মান হবে 14 মাইনাসের 10, কারণ আমরা জানি যে পিএইচ প্লাস হচ্ছে কি পিওএইচ সমান কত হয়? সমান কত হয়? 14 হয়। তার মানে কি এখানে পিএস এর মানটা মাইনাস করতে হবে। সো পিওএইচ এর মান পাওয়ার জন্য 10 মাইনাস করে থাকে 4। এখন পিওএইচ এর মান যদি 4 হয় তাহলে এখান থেকে H+ OH মাইনাস আয়নের ঘনমাত্রা পাবো পিওএইচ থেকে। সো OH মাইনাস আয়নের ঘনমাত্রা, যখন তোমার পরীক্ষায় আসলে পিএইচ বা পিওএইচ দেওয়া থাকবে তখন তোমার H+ আয়ন বা OH মাইনাস আয়নের ঘনমাত্রা বের করার টেকনিক হচ্ছে, ধরো OH মাইনাস থেকে আমরা কি করব? পিওএইচ থেকে পাবো। সো 10⁻⁻⁻ এর পিওএইচ। সো এটা বসায় দিলে OH মাইনাস আয়নের কি ঘনমাত্রা পেয়ে যাবা। সো এখানে কত হবে? 10⁻⁻⁴ মোলার। এখন তোমার কাছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা আছে, কেএসপিটা আছে, তোমার এখান থেকে কি বের করতে হবে? তোমার এখান থেকে বের করতে হবে ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা। তো আমি এই পার্টটা একটু মুছে দেই। তো দেখো এখন আমরা যদি কেএসপি লিখি, হ্যাঁ ম্যাগনেসিয়াম MgOH2 এর কেএসপি যদি আমরা লিখি তাহলে এটা কি হবে? কেএসপি সমান লিখতে পারবো ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা গুণ হবে কত? এই যে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এখন এটা তো ঠিক আছে, বাট OH মাইনাস আয়ন কিন্তু এই জলীয় দ্রবণে দুই মোল আছে। সো এখানে এই দুইটা কি হয়ে যাবে? পাওয়ার আকারে চলে যাবে। তো কেএসপির মান আছে কত আমাদের এখানে? কেএসপির মান আছে হচ্ছে কত? 2 × 10⁻⁻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 ⁻
টু প্লাসের আয়নের ঘনমাত্রা আমরা বের করব, এটা এরকমই থাকুক, যেরকম আছে বাবা সেরকমই থাকুক। আর ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা, এখানে ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা কত, এই যে দেখো 10⁻⁴। সো 10⁻⁴, এটা কি হবে, স্কয়ার হবে, বোঝা গেছে? আচ্ছা আমাদের লিখতে খালি দেখো এখানে থাকবে কি 2 × 10⁻⁻⁴ এই পাশে থাকবে, ওই পাশে ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা, আর সাথে হচ্ছে কি এই যে 10⁻⁴, একে স্কয়ার করলে হবে কত, 10⁻⁸। সো এটাকে এই পাশে এটা কি করতে হবে আপনাকে, ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রাটাকে রাখবো, আর বাকি সব কিছু এই পাশে আসবে। তো 2 × 10⁻⁻11 বাই হচ্ছে কি 10⁻⁸। সো এখন
যেহেতু এটাও 10 এর পাওয়ার এটাও 10 এর পাওয়ার, সো আমরা কি করব এখন চলকের নিয়মে কি করব 10 টু দি পাওয়ার মাইনাসের 11 এর নিচের পাওয়ারটাকে উপরে উঠায় দিব। তো উপরে উঠাইলে যে জিনিসটা হবে যে পাওয়ারটা ঋণাত্মক আছে এটা ধনাত্মক হয়ে যাবে। সো প্লাসের 8 আলটিমেটলি থাকবে কি 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাসের 3। সো এরকম হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, এক দুইটা ম্যাথ তো হচ্ছে ক্যালকুলেশন টাইপের আসতে পারে। আচ্ছা 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাসের 3, এই কমেন্ট করো বুঝতে পারছো কিনা এই ম্যাথটা যেহেতু ম্যাথমেটিক্যাল একটু হচ্ছে কি আমাকে কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। দ্রুত জানাও। হ্যাঁ আমি অলরেডি অনেককে দেখছি, আসলে তোমরা হচ্ছে কি সঠিক আনসার দিছো। দেখো বলছে কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে এই যে দেখো 1 আচ্ছা 2p দেওয়া আছে, এই যে 1s 2s 3s এদের আসলে ইলেকট্রন ঘনত্ব এমনিতে আসলে হচ্ছে কি বেশি থাকে। তার কারণ হচ্ছে এরা নিউক্লিয়াসের বা একটা অরবিটালের শুরুর দিকে থাকে, বোঝা গেছে? তো আমরা তো জানি যে একটা অরবিটালের শুরুর দিকে তো ঘটনাটা কি থাকে, মানে এরা হচ্ছে কি শুরুর দিকে থাকে। তো একটা অরবিটালের শুরুর দিকে থাকলে কি হয়, ওই জায়গাটাতে আসলে কি ইলেকট্রন ঘনত্বটা কি থাকবে, মানে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। এখন কোন জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, নিউক্লিয়াসের যত কাছাকাছি থাকবে অরবিটালটা সে অরবিটালে কি ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি হবে। তো আমরা সবাই জানি যে 1s যে আছে সে কিন্তু 1 নম্বর কক্ষপথে, এন্ড 1 নম্বর কক্ষপথের প্রথম অরবিটালটাই কিন্তু সে। তো 1 নম্বর কক্ষপথের প্রথম অরবিটালটা সে হওয়ার কারণে তার এখানে কি নিউক্লিয়াস থেকে দূরত্ব কি হবে, কম হবে এদের তুলনায়। সো সে কি করবে, তার এখানে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক থাকবে। আচ্ছা দেখা গেছে অর্পণ, তারপর হচ্ছে কি অভিষেক, তারপর তানজিম, তারপর হচ্ছে কি টুম্পা, তারপর জেরিন, সবাই আসলে তো আবির, সবাই আসলে গুড, খুব সুন্দর আছে। এখন দেখো চাপ হ্রাসে কোনটি দ্রাব্যতা হ্রাস পায়। এখন দ্রাব্যতার যে জিনিসটা হয়েছে, দ্রাব্যতাটা আসলে হচ্ছে কি দেখো এখানে চাপ হ্রাসে, চাপে দেখো কি বলছে চাপ, দেখো চাপের সাথে আসলে সম্পর্ক হচ্ছে কি তোমার গ্যাসীয় পদার্থের, কিসের গ্যাসীয় পদার্থের। কারণ হচ্ছে কি বিজ্ঞানী গ্যাসীয় পদার্থের সম্পর্ক, চাপের সাথে যখন দ্রাব্যতার টপিক আসবে তখন সেটা কি গ্যাসীয় পদার্থের সাথে তুমি হচ্ছে কি খুঁজবা, যখনই বলবে চাপ এবং দ্রাব্যতা থাকবে তুমি গ্যাসীয় পদার্থ খুঁজবা। কারণ বিজ্ঞানী হেনরি কি করছে, বিজ্ঞানী হেনরি হচ্ছে একটা সূত্র দিয়েছে, যে হেনরির সূত্রটা হচ্ছে কি দ্রাব্যতাকে এস, দ্রাব্যতা এস সমান এটা হচ্ছে হেনরির ধ্রুবক, এ কে দ্বারা হচ্ছে হেনরির ধ্রুবক বোঝায় কে ইন্টু পি, অর্থাৎ হচ্ছে কি এই যে কে ইন্টু পি মানে কি এটা হচ্ছে চাপ। তার মানে কি এখানে দেখা যাচ্ছে যে দ্রাব্যতাটা কি চাপের সমানুপাতিক, অর্থাৎ চাপ হ্রাস করলে দ্রাব্যতা হ্রাস পাবে। এখন এই যে সূত্রটা এটা কিসের জন্য, এটা শুধুমাত্র অনলি ফর গ্যাস, অনলি ফর গ্যাসের জন্য, গ্যাসীয় পদার্থের জন্য। তো তোমাকে প্রথমে অপশনে খুঁজতে হবে যে আসলে হচ্ছে কি গ্যাসীয় পদার্থ কোনটা। দেখো এখানে গ্যাসীয় পদার্থ কোনটা, NaCl তো লবণ, এটা গ্যাসীয় না। এই যে কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু হচ্ছে কি গ্যাসীয় পদার্থ। সো এটাই হবে কি তোমার আনসার। তো হচ্ছে অভিষেক, জেরিন, তারপর হচ্ছে কি তানজিম, আবির, সবাই আসলে সঠিক আনসার দিছো। তারপর দেখো এখানে কি বলছে যে PH4+ আয়নে হচ্ছে কি কতটা ইলেকট্রন আছে। ওকে আমরা দেখি আসলে কতটা ইলেকট্রন আছে, আমরা করি ম্যাথ। দেখো ইলেকট্রন, সো ফসফরাসের ইলেকট্রন কয়টা, 15টা। হাইড্রোজেনের ইলেকট্রন কতটা, একটা। হাইড্রোজেন আছে কয়টা, 4টা। আর এখানে যেহেতু প্লাস, প্লাস মানে কি সে কি করছে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এটা ত্যাগ করছে। প্লাস মানে আবার কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করছে, এটা দিয়ে দিও না। প্লাস মানে হচ্ছে কি সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তার যতটা ইলেকট্রন ছিল সেখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। সো আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করলে দেখবো যে 15 + 3 থাকতেছে কত, 18টা ইলেকট্রন। তো এটার আনসার কি হবে, বি নাম্বার। হ্যাঁ না না ও আচ্ছা, এটার এ নাম্বার আনসারটা ওই সাইডে চলে গেছে, এখানে চলে গেছে। সো এটা এ নাম্বার আনসার হবে না, আবার মানে অপশন এটা ওই সাইডে চলে গেছে, এটা হবে কি সি নাম্বার আনসার। এটা কি হবে, সি নাম্বার আনসার, বুঝা গেছে? মানে 18 আর কি, 18 যারা 18 বলছে তারা সঠিক, নো ক্ল্যাশ, যারা 18 বলছে তাদেরটা সঠিক। এখন এই যে দেখো কি বলছে, হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে হচ্ছে কি দৃশ্যমান আলো রশ্মি দেখা যায়। আমি কিন্তু স্লাইডে মার্ক করে দিয়েছিলাম যে দৃশ্যমান আলোক রশ্মি আমরা কিসে দেখি, আমরা প্রথম কি দেখি, আমাদের প্রথম কি থাকে লাইমেন, বামার। লাইমেনে কি থাকে, বাবারে আসে কি করি আমরা দৃশ্যমান আলোক রশ্মি দেখি, বামারে আসে কি করি আমরা দৃশ্যমান আলোক রশ্মি দেখি। সো এটার আনসার কি হবে, এই যে এখানে ইংলিশে লিখছে, সো ভুলভাল উচ্চারণ করো না। এটার আনসার কি বামার, এটার আনসার কি বামার, বুঝা গেছে? ভুল উচ্চারণ করবা না, এটার আনসার বামার। বামার সিরিজে আমরা কি করি, বামার সিরিজে আমরা দৃশ্যমান আলোক রশ্মি দেখতে পাই। সো যারা হচ্ছে কি সি বলতেছো তাদের সবারটাই সঠিক। তো
এটা ছিল হচ্ছে কি আমাদের আজকের হচ্ছে কি তোমার হচ্ছে কি যে হচ্ছে এমসিকিউ ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদের রেসপন্সের উপর হচ্ছে কি আমরা আরো সলভ করাবো। আজকে একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের হচ্ছে কি দেরি হয়েছে, সেটার জন্য হচ্ছে কি আমরা আন্তরিকভাবে দুঃখিত। অ্যান্ড আমি বারবার বলতেছি ওই যে আমাদের এবার যে হচ্ছে কি আমরা কৃষি প্লাস জিএসটিকে টার্গেট করে আমাদের হচ্ছে কি যে কোর্স কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 8 2.0 এই কোর্সটাতে তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই হচ্ছে কি আগামীকাল আমাদের হচ্ছে কি এই কোর্সের আসলে লঞ্চিং লাইভ ক্লাস হবে। তোমরা সবাই হচ্ছে কি ওই লাইভ ক্লাসে উপস্থিত থাকবা অ্যান্ড হচ্ছে দেখবা যে আমরা আসলে তোমাদেরকে কি প্রোভাইড করতেছি এবং আমাদের যে বিগত বছরের সাফল্যের হার সেটাও আমরা তোমাদেরকে দেখাবো। সব কিছু দেখে তোমরা হচ্ছে কি আমাদের ফ্রি ক্লাস দেখে আসলে তারপর হচ্ছে কি তোমরা হচ্ছে কোর্সে ভর্তি হবা, সেটাই বলবো। আর সবাই একটু জানাবা যে ক্লাস কেমন ছিল। আজকে হচ্ছে কি খুব বেশি ক্লাস নিতে পারি নাই, আমাদের হচ্ছে কি টেকনিক্যাল একটু ইস্যুর জন্য। সো নেক্সট ক্লাসে তোমাদের সাথে হচ্ছে কি আবারও দেখা হবে এবং হচ্ছে কি অনেক ভালো কিছু আসলে হচ্ছে কি তোমাদের সামনে থাকতেছে। সো তোমরা হচ্ছে কি আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে বা হচ্ছে কি দেখবা যে হচ্ছে কি আমাদের পেজে রুটিন দেওয়া আছে যে কোন দিন কোন ফ্রি ক্লাস হবে। সো ওই ফ্রি ক্লাসগুলোতে আসলে কি তোমরা 100% অ্যাটেন্ড করবা এবং হচ্ছে কি ক্লাসগুলো হচ্ছে কি মনোযোগ সহকারে করবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।